এখন আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিসের অন্যান্য র ম্যাটেরিয়ালসগুলো, যারা নন কার্বোহাইড্রেট সোর্সগুলো থেকে কীভাবে গ্লুকোজটা পাবো সেই বিষয়টা নিয়ে এবার একটু জানার চেষ্টা করব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা হচ্ছে একটা লিভার, হ্যাঁ, আর এটা হচ্ছে একটা কি ব্লাড ভেসেল, আর এখানে একটা আমি মাসলের সেল আঁকছি। তো এক্ষেত্রে যে কাজগুলো হয়, যে অ্যামিনো অ্যাসিডটি নিয়ে আগে একটু ভাবতে হবে। অ্যামিনো অ্যাসিডটিকেই আমাদের আজকের বিষয়, যে অ্যামিনো অ্যাসিডটিকে কীভাবে আমরা গ্লুকোজটা পাবো। একটা বিষয় যে মনে রাখা দরকার, একটা ট্রান্স অ্যামিনেশন নিয়ে একটু কথা বলি হালকা। ট্রান্স অ্যামাইনেশন বা অ্যামাইনেশনটা আসলে কি? ট্রান্স অ্যামাইনেশনটা হচ্ছে, ধরুন আমার কাছে একটা অ্যামিনো অ্যাসিড আছে যেটা অ্যালানিন বলছি আমি, অ্যালানিন। ওকে, এই অ্যালানিন কি করে একটা এই অ্যালানিন আলফা কিটো গ্লুটারেট, এই আলফা কিটো গ্লুটারেটের সাথে ইন্টার কনভার্সেশন করে, অর্থাৎ ইন্টার কনভার্সন হয় এখানে। তো অ্যালানিন এটা একটা অ্যামিনো অ্যাসিড, আলফা কিটো গ্লুটারেট এটা হচ্ছে একটা কিটো অ্যাসিড। হ্যাঁ, আমি বলছি এটা একটা হচ্ছে কি আমার কিটো অ্যাসিড। তো এই অ্যালানিন আলফা কিটো গ্লুটারেটকে অ্যামিনো গ্রুপটা দান করে দেয়, দিয়ে দেয়। অ্যামিনো গ্রুপটা যখন তাকে দিয়ে দেয়, অর্থাৎ ডিঅ্যামাইনেশন হয়, তখন সে নতুন কিটো অ্যাসিড গঠন করে, যেটা হচ্ছে পাইরুভেট। এটা একটা কিন্তু আবার কি কিটো অ্যাসিড। এরপর যেটা হয় যে এই কিটো অ্যাসিডটা, আলফা কিটো গ্লুটারেটটা এই অ্যালানিন থেকে অ্যামিনো গ্রুপটা নেওয়ার পর সে গ্লুটামেট হয়ে যায়। ওকে, এই গ্লুটামেটটা এক ধরনের কি আমার অ্যামিনো অ্যাসিড। এখানে তাদের কি ঘটে? ইন্টার কনভার্সন ঘটে। আচ্ছা, এটাই আসলে যে বিষয়, এটারই হচ্ছে যে কি ট্রান্স অ্যামিনেশন বলা হয় আর কি। এই প্রসেসটাই আসলে কি ট্রান্স অ্যামিনেশন। আচ্ছা, এই রিঅ্যাকশনটা পাইরুভেট থেকে যেমন অ্যালানিন হতে পারে, ঠিক গ্লুটামেট থেকে কিন্তু আমার কি হতে পারে, আলফা কিটো গ্লুটারেট হতে পারে। এটা হচ্ছে রিভার্সিবল একটা রিঅ্যাকশন। এবার এটা একটা মাসলের সেল, এই মাসলের সেলে পাইরুভেট তৈরি হলো, অর্থাৎ গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভেট তৈরি হলো। আচ্ছা, পাইরুভেট তৈরি হলো। এই পাইরুভেটটা মাসলের সেলে আমি পাইরুভেট তৈরি করলাম। পাইরুভেট ইন্টার ট্রান্স অ্যামিনেশনের মাধ্যমে, অর্থাৎ পাইরুভেট গ্লুটামেটের সাথে ইন্টার কনভার্সেশনের মাধ্যমে, অর্থাৎ ট্রান্স অ্যামিনেশনের মাধ্যমে সে অ্যালানিন এবং আলফা কিটো গ্লুটারেট তৈরি করে। আচ্ছা, এই অ্যালানিনটা সোজা ব্লাডে চলে আসে। দেখুন, এই অ্যালানিনটা ব্লাডে চলে আসছে। অ্যালানিন যখন ব্লাডে আসে, সে ব্লাড থেকে লিভারের দিকে চলে যায়। লিভারে যাওয়ার পর ঠিক আগের মতো এখানে যে প্রসেসটা ছিল না, এই প্রসেসের মাধ্যমে অ্যালানিন পাইরুভেট
পাইরুভেট তৈরি করে। এখন আমরা ফ্যাট নিয়ে পড়াশোনা করব। ওকে, ফ্যাট আসলে কি সেটা আগে বুঝতে হবে। একটা যেসব ফ্যাটের এডিপোস টিস্যু থাকে, এই এডিপোস টিস্যুতে নর্মালি একটা গ্লিসারল থাকে আর 3টা ফ্যাটি অ্যাসিডের চেইন থাকে। 3টা ফ্যাটি অ্যাসিডের চেইন থাকে। যখন একটা অ্যাডিপোস টিস্যু হয়, ধরেন এটা একটা আমার অ্যাডিপোস টিস্যু, এই অ্যাডিপোস টিস্যুতে একটা গ্লিসারল 3টা ফ্যাটি অ্যাসিড, একটা গ্লিসারল 3টা ফ্যাটি অ্যাসিড, একটা গ্লিসারল 3টা ফ্যাটি অ্যাসিড, এইভাবে অনেকগুলো থাকে। তো এই যে ফরমেশন, যে একটা গ্লিসারল আর একটা আর 3টা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এটারে বলা হয় ট্রাইগ্লিসারাইড। লিখছি এখানে ট্রাইগ্লিসারাইড। ওকে ওকে, এখন এই যে ট্রাইগ্লিসারাইড, এই ট্রাইগ্লিসারাইডটা যখন আমার বডিতে, যখন অ্যানিমেলের বডিতে গ্লুকোজের পরিমাণটা লেভেলটা ঠিক রাখার দরকার, গ্লুকোনিওজেনেসিস যখন ঘটবে, তখন এরা এই ট্রাইগ্লিসারাইডটা ভাঙতে থাকে, যেটাকে আমরা লিপোলাইসিস বলি। এই ভাঙার পর ঠিক একটা গ্লিসারল পাবেন, তার সাথে আমার 3টা ফ্যাটি অ্যাসিড হবে, অর্থাৎ ফ্রি, এরা কিন্তু এখন ফ্রি, 3টা ফ্যাটি অ্যাসিড হবে। এই ট্রাইগ্লিসারাইড এবং হচ্ছে একটা হচ্ছে গ্লিসারল আর 3টা ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের অন্যটা একটু পরে আসতেছে, আগে গ্লিসারলটা কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু আসি। গ্লিসারলটা ব্লাডে চলে আসে, সে এখান থেকে ব্লাডে চলে আসে, ব্লাড থেকে সে লিভারের সেলে চলে যায়। লিভারের সেলে চলে যাওয়ার পর এই গ্লিসারলটাকে ফসফাটাইজ করা, অর্থাৎ ফসফোরাইলেশন করার দরকার পড়ে। তখন এখানে যে গ্লিসারলকে কি করবে, একটা ফসফেট আমার কি করতে হবে, এখানে যুক্ত করতে হবে। ওকে, একটা ফসফেট আমি দিয়ে দিলাম 3 নাম্বার কার্বনে, এটা 1 2 3 নাম্বার কার্বনে একটা ফসফেট যখন এখানে দিয়ে দিব, তখন এর নাম হয় গ্লিসারল 3 ফসফেট। লিখছি গ্লিসারল 3 ফসফেট। ওকে, আচ্ছা, তাহলে এখানে কোন এনজাইমটা কাজ করে? গ্লিসারল কাইনেস, যেহেতু একটা ফসফেট যুক্ত করলাম, এজন্য এখানে যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে গ্লিসারল কাইনেস। এই গ্লিসারল কাইনেস, এই এনজাইমটা আমার গ্লিসারল থেকে গ্লিসারল 3 ফসফেট হতে সাহায্য করে। এই গ্লিসারল থেকে গ্লিসারল 3 ফসফেট থেকে ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট হবে। এখানে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে গ্লিসারল 3 ফসফেট ডিহাইড্রোজিনেস। এই এনজাইমটা এখানে কাজ করে। এখন যেহেতু ডিহাইড্রোজিনেস আসছে, সেক্ষেত্রে আমার জারণ বিজারণ একটা বিষয় আছে, যে NAD পজিটিভ তার কাছ থেকে ইলেকট্রন নিবে, হাইড্রোজেন আয়ন নিবে, নিয়ে NADH হবে। এটাই আসলে বিষয়, যে যেহেতু একটা রিভার্সিবল রিঅ্যাকশন, গ্লিসারল থেকে গ্লিসারল 3 ফসফেট থেকে কিন্তু ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট যুক্ত হতে পারে। এখানে একটা বিষয়, যে গ্লিসারল থেকে যখন গ্লিসারল 3 ফসফেট হলো, একটা ফসফেট পাইলো কোন জায়গা থেকে? এটার জন্য হচ্ছে এটিপি দেওয়া লাগে। এটিপিতে কি হয়, আমার এডিপি আসে। এটিপি থেকে যে ইনঅর্গানিক ফসফেটটা আসে, সেই ইনঅর্গানিক ফসফেটটা কই যুক্ত হয়? গ্লিসারল 3 ফসফেট এসে গ্লিসারলের 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়, একটা ফসফেট যুক্ত হয়। একটা ফসফেট যুক্ত হলে সেটা গ্লিসারল 3 ফসফেট হয়। এই গ্লিসারল 3 ফসফেট ডিহাইড্রোজেনেস এনজাইম ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট রূপান্তরে সাহায্য করে। এখানে NAD পজিটিভ থেকে NADHটা, এই হাইড্রোজেন আয়নটা নিয়ে NADH হয়। আচ্ছা, এরপর যেহেতু দেখুন এখানে আমরা কিন্তু মাঝখান বরাবর চলে আসছি, যে ওই যে আমরা গ্লুকোনিওজেনেসিস পড়ছিলাম, সেখানে কিন্তু ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেটটা কিন্তু কি হতে পারে, গ্লিসারলডিহাইড 3 ফসফেট হতে পারে। এই গ্লিসারল 3 ফসফেটে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। ওকে, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটের পর কিন্তু কি ফ্রুক্টোজ 6 ফসফেট, আগের মতোই, যে এখানে কোন এনজাইমটা কাজ করে, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটেজ। ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটেজ। ওকে, এই এনজাইমটি এখানে স্টিমুলেট করলো আগের মতোই। এবার ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হয়ে গেল। গ্লুকোজ 6 ফসফেট হওয়ার পর আবারও স্টক, এই জায়গায় আবারও বাধা চলে আসলো, যার কারণে এখানে যেটা হবে, যে এই গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেন, এখানে একটা গ্লুকোজ 6
ফসফেটেজ যে এনজাইমটা আছে, এই ফসফেটেজ এনজাইমের মাধ্যমে সে কী হবে, সে গ্লুকোজে রূপান্তর হয়ে ব্লাডে চলে আসবে। ওকে, ব্লাডের লেভেলটাকে, তখন ব্লাডে গ্লুকোজের লেভেলটাকে ঠিক রাখবে। এভাবে কিন্তু আলটিমেটলি কী হয়, আমার গ্লিসারল, ট্রাইগ্লিসারাইড থেকে গ্লিসারলটা জাস্ট আমরা পড়লাম। এখন এই যে ফ্যাটি অ্যাসিডের যে চেইনগুলো আছে, এই ফ্যাটি অ্যাসিডটা আলটিমেটলি আমার লিভারের দিকে যায়। লিভারে যাওয়ার পর আমরা যে টিসি সাইকেল পড়ছিলাম, এই টিসি সাইকেল থেকেই তো মূলত গ্লুকোনিওজেনেসিসটা হচ্ছিল। হ্যাঁ, ওখানে যে ইন্টারমিডিয়েটসগুলো আছে, ওই ইন্টারমিডিয়েটসগুলোকে কী করে দেয়, উদ্দীপ্ত করে দেয়, স্টিমুলেট করলে কি হয়, সেখান থেকে অক্সালোএসিটেট থেকে আমার ম্যালেট থেকে হচ্ছে যে কি আবার মাইটোকন্ড্রিয়া থেকে বেরিয়ে আসে, মাইটোকন্ড্রিয়া থেকে বেরিয়ে আসলে অক্সালোএসিটেট হয়ে এরপর বাকিটুকু রিলিজ করে আর কি। জাস্ট এটা সরাসরি কোনো ইয়ে করে না, জাস্ট এটা হচ্ছে স্টিমুলেট করে দেয় আর কি। বেসিক্যালি গ্লিসারলটা ডাইরেক্টলি যায়। এটা একটা বিষয়। তো মোটামুটি এখান থেকে হচ্ছে ফ্যাট থেকে কীভাবে আমাদের গ্লুকোনিওজেনেসিসটা হয় সেই বিষয়টা নিয়ে একটু পড়লাম। জাস্ট আমি আরেকবার রিকিপ করি যে ফ্যাট বলতে আসলে ট্রাইগ্লিসারাইড, যেটা হচ্ছে একটা গ্লিসারল 3টা ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে গঠিত হয়। এক্ষেত্রে এরকম অনেকগুলো অণু থাকে। যখন আমরা লাইপোলাইসিস করবো, অর্থাৎ হচ্ছে কি লিপিডটাকে যখন আমরা ভেঙে দিলে তখন আমরা অনেকগুলো ফ্রি গ্লিসারল এবং অনেকগুলো ফ্রি ফ্যাটি অ্যাসিড পাবো। এই গ্লিসারলটা যখন ব্লাড থেকে সে ফসফেট যুক্ত হবে, গ্লিসারল 3 ফসফেট, এখান থেকে সে ডিহাইড্রোজেনাস অ্যাসিডুল ফসফেট হওয়ার পর একদম গ্লুকোজে রূপান্তর হবে গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইমের কারণে। আর যে ফ্যাটি অ্যাসিডটা, এই ফ্যাটি অ্যাসিডটা যেটা করে সেটা হচ্ছে টিসি সাইকেলে প্রবেশ করে, টিসি সাইকেলের যে গ্লুকোনিওজেনেসিসটাকে কী করে দেয়, বেশি পরিমাণে উদ্দীপ্ত করে দেয়, স্টিমুলেট করে আর কি। এটা বেসিক্যালি একদম ডিরেক্টলি ইয়েতে আমার টিসি সাইকেলে আমার গ্লুকোনিওজেনেসিসে সহায়তা করে না। আচ্ছা, ওকে, একটু পর্যন্ত হচ্ছে যে কি আমাদের গ্লুকোনিওজেনেসিস সম্বন্ধে পড়াশোনা। সকলকে ধন্যবাদ।